আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমি 6 to 10 অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে চেঞ্জিং সেন্টেন্স একটা টপিকস আছে, তো ওই টপিকসটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। অর্থাৎ ওই টপিকসের কিছু গ্রামার রুলস গুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। ঠিক আছে? আমাকে অনেক শিক্ষার্থী বলছে, স্যার এটা নিয়ে রুলসের একটা ভিডিও দিবেন। আমি রীতিমতো প্র্যাকটিসের ভিডিওগুলো দিচ্ছি, বাট রুলসের তেমন কোনো ভিডিও ছিল না। এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের চেঞ্জিং সেন্টেন্স প্লেলিস্টে গেলে সবাই দেখতে পারবে। তো আমার আজকের টপিকসটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, হাউ টু চেঞ্জ assertive sentence into interrogative sentence. ওকে, সো আমরা শুরু করছি। প্রথমত হচ্ছে একটা কথা বলে রাখি, পূর্বে অর্থাৎ 2026-এর পূর্বে যে সিলেবাস ছিল, 2025-এর পূর্বে 24-এর সিলেবাসে আমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স ছিল না, সপ্তম ছিল না, অষ্টমে গেলে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সটা পাওয়া যেত। কিন্তু দেখা যাচ্ছে এবার 2025-এর সিলেবাসে আমরা হচ্ছে ষষ্ঠ থেকে একবারে 6, 7, 8, 9, 10 প্রতিটা ক্লাসে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স আছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু কি নেই, চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু আমাদের কয়েকটা পার্ট আছে, যেমন হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন থেকে থাকবে, দেন হচ্ছে ডিগ্রি থাকবে, ভয়েস থাকবে। ঠিক আছে? কিন্তু ষষ্ঠ শ্রেণীতে কিন্তু শুধুমাত্র সেন্টেন্স প্যাটার্ন আলোচনা করেছে। সপ্তম শ্রেণীতে সেন্টেন্স প্যাটার্ন আর হচ্ছে ডিগ্রি, আর অষ্টম শ্রেণী থেকে হচ্ছে ডিগ্রি আলোচনা করেছে, ভয়েস, দেন হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। আর নবম 19 তো মানে পুরোপুরি সম্পূর্ণটা আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সহ। তো আজকে আশা করি আমি ওই গ্রামার গুলো দেখে, আসলে তোমরা গ্রামার বইগুলো যখন খুলবে তখন গ্রামার বইতে দেখবে অনেকগুলো স্ট্রাকচার দেখা আছে, কিন্তু আমি সাধারণত রেস্টুরেন্টগুলোর যে ট্রিক্সটা ফলো করে দেই সেটা হচ্ছে খুবই কম স্ট্রাকচার, আর হচ্ছে ওই ভালো করে আর কি, যেটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা ওইটা থেকে একটু ভালো করে বুঝিয়ে আমার মতো করে আমি এটা লিখে রাখছি। ঠিক আছে? সো এটা হচ্ছে এই আমরা লিখছি আজকে হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর এই চারটা স্ট্রাকচার। আমাকে বলবে যে এই চারটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে সবগুলো, অর্থাৎ এনি কাইন্ডস অফ সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্স যদি আসুক না কেন আমাদের এই চারটা স্ট্রাকচারের মধ্যে থাকবে, এবং আমরা প্রপারলি যদি এই চারটা স্ট্রাকচার ভালো করে বুঝতে পারি, শিওরলি আমরা কি করতে পারবো, একদম নিশ্চিতভাবে আমরা এই যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা আনসার করতে পারবো। তো চলো দেখা যাক এখানে কি দেওয়া আছে। প্রথমত হচ্ছে আমরা লিখছি 1 নাম্বার স্ট্রাকচার আমার, যেটা হচ্ছে সেটা আমি বলছি যে বাক্যের মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে ভার্বটি বাক্যের শুরুতে বসবে। ভার্বটি হচ্ছে বাক্যের শুরুতে বসে, এবং হচ্ছে কি, এবং অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ প্রথমে আমাদেরকে বলছে নাম্বার 1, আবারও বলছি নাম্বার 1-এ বলছে যদি সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি করতে হবে, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ওই অক্সিলারি ভার্ব দিয়েই করতে হবে। ইভেন সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোশ্চেনটা নেগেটিভ হবে, দেন সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে টেক কোশ্চেন সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে অ্যাফার্মেটিভ, আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হবে। তো এখন দেখো কি দেওয়া আছে এখানে, আছে কামাল ওয়াজ এ গুড বয়। Okay, so we can see that there is an auxiliary verb. এখানে was এটা auxiliary verb, ঠিক আছে? সো আমাদেরকে বলছে auxiliary verb থাকলে ভার্বটা সবার পূর্বে চলে আসবে। ঠিক আছে? সো কামাল এখানে যেহেতু auxiliary verb was আছে, তাহলে আমরা কি করতে পারি, ওয়াজটা আমরা পূর্বে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, নট দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি wasn't, সাবজেক্টটা হচ্ছে কি কামাল, wasn't এর সাথে সাবজেক্ট আসবে, wasn't Kamal a good boy? ওকে, শেষ, একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 1 নাম্বারটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচারে আমরা চলে আসি। 2 নম্বরে বলছে আমাদেরকে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অফ পারসন অনুযায়ী ডু, ডাজ, ডিড বসে। ওকে, এক্ষেত্রে হচ্ছে আমরা জানি সাধারণত ডু, ডাজ, ডিড এর পরে হচ্ছে মূল ভার্ব বসে। সো ডিয়ার লার্নার্স, একটু লক্ষ্য করবে, আমাকে বলছে অক্সিলারি ভার্ব থাকবে না, 2 নাম্বার স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? সো আমরা জানি যে যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ আমাদেরকে হচ্ছে অক্সিলারি ভার্ব পরিবর্তে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। এখন কোশ্চেন আছে স্যার ডু, ডাজ, ডিড কখন? ওকে, সো আমি একটু ক্লিয়ার করছি। তোমরা সবাই জানো কিন্তু ডাজ হচ্ছে বসে সাবজেক্ট, তার পাশে সিঙ্গুলার নাম্বার হলে, দেন হচ্ছে ভার্বটিতে এস বাই এস থাকলে আমরা ডাজ ব্যবহার করতে পারি। আর ডু হচ্ছে কি, মানে যখন ডাজের শর্ত মিলে না তখন হচ্ছে আমরা ডু ব্যবহার করি, আর ডিড হচ্ছে অনলি পাস্ট টেন্স। তাহলে আমরা পেলাম প্রেজেন্ট টেন্সে হচ্ছে ডু আর ডাজ, আর পাস্ট টেন্সে হচ্ছে কি ডিড। তার প্রেজেন্ট টেন্সে ডু ডাজের মধ্যে হচ্ছে ডাজের শর্ত যখন মিলবে তখন হচ্ছে কি ডু বসবে। ডাজের শর্তটাকে আমি আবারও বলে নেই,
সাবজেক্ট তার প্রথম সিঙ্গুলার নাম্বার হবে, দেন হচ্ছে ভার্বের সাথে এস বাই এস থাকা লাগবে, ঠিক আছে? তাহলে সে আমরা ডাজ ব্যবহার করতে পারি। ওকে, তো এখানে দেখো সেন্টেন্স উদাহরণটা কি, কামাল সিংস ভেরি ওয়েল। ওকে ফাইন, তাহলে এখানে কিন্তু অক্সিলারি আমরা দেখতে পাচ্ছি না, মেইন ভার্ব হচ্ছে কি সিংস। ওকে, এস যুক্ত আছে, ঠিক আছে? আচ্ছা, সাবজেক্ট কামাল হচ্ছে, তারপর তো সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, সাবজেক্ট তারপর তো সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করতে পারি, ওই কামালটাকে আমরা যেমন হচ্ছে ডাজ হতে পারে, তাহলে হচ্ছে কি দেখো প্রথমে হবে কি ডাজন্ট সাবজেক্ট কামাল সিং ভেরি ওয়েল, সিং হচ্ছে ভেরি ওয়েল কোয়েশ্চেন মার্ক। ওকে, আশা করি সবাই 2 নাম্বার স্ট্রাকচার ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আসি আমরা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার, ঠিক আছে? সো 3 নাম্বার স্ট্রাকচার আমাদের কি বলছে, এভরিবডি, এভরিওয়ান, অল। ফাইন, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তবে আমাদের কি করতে হবে, তো এভরিবডি, এভরিওয়ান যদি অল থাকে, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমরা এটাকে কি করতে হয়, হচ্ছে হু ডাজ নট বা হু ডিড নট বসাতে হয়। এখন কোশ্চেন হচ্ছে স্যার কখন, অথবা কোন অক্সিলারি ভার্ব দিয়ে ব্যবহার করা যায়, ঠিক আছে? হু পড়েছে একটা অক্সিলারি ভার্ব দিয়ে লেখা যায়, ঠিক আছে? তো এখন কোশ্চেন হচ্ছে স্যার অনেকে তো বুঝতেছেন আসলে ডাজ কখন আর ডিড কখন। প্রেজেন্ট টেন্সে হচ্ছে ডাজ, আর পাস্ট টেন্স হলে হবে ডিড, ঠিক আছে? তো এখানে হচ্ছে দেখো এভরিবডি নোজ হিম, এটা প্রেজেন্ট টেন্স আছে, ঠিক আছে? তো প্রেজেন্ট টেন্স থাকার কারণে আনসারটা কি হতে পারে তোমরা সবাই বলতে পারবে যে যেহেতু প্রেজেন্ট টেন্স স্যার, তাহলে হু ডাজ নট বসবে, ঠিক আছে? তাহলে আনসারটা হবে হু ডাজ নট, আর হচ্ছে মেইন ভার্ব। ওকে, নো, হু ডাজ নট নো হিম, কোয়েশ্চন মার্ক, এটা আনসার হয়ে গেছে, ঠিক আছে? হু ডাজ নট নো হিম। ওকে, and this is the last one. We can see that nobody, নাম থাকার পরিবর্তে হু বসে। সো ডিয়ার লার্নার্স, দেখো 4 নম্বরে আমাদের বলছে নবডি, নাম থাকার পরিবর্তে হু বসে, অর্থাৎ যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে নবডি আর নাম এই দুটো শব্দ থাকে, অথবা যদি থাকে, এগুলো আমরা পরিবর্তে হু বসাতে পারি। যেমন হচ্ছে নবডি বিলিভস আ লায়ার, তাহলে কি জাস্ট ওই নবডির জায়গায় আমাদের কি করতে হবে, যদি আমরা হু দিয়ে দেই তাহলে আমাদের আনসার হয়ে গেল হু বিলিভস আ লায়ার। নবডি বিলিভস আ লায়ার, আর ইন্টারোগেটিভ হবে হু বিলিভস আ লায়ার। তো ডিয়ার শিক্ষার্থী দেখো আমি আবারও বলছি, এই 4টা স্ট্রাকচার যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা একদম সহজে কি করতে পারবো, আনসার করতে পারবো, আমাদের কাছে একদম পানি হয়ে যাবে, মানে পানির মতো সহজ হয়ে যাবে। আর আমাদেরকে কি করতে হবে না, এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের চিন্তা করতে হবে না, যদি আজকের ক্লাস থেকে এটা আমরা কি করতে পারি, শিখতে পারি ভালো করে। এবং আমি আবারও বলছি, আজকের ক্লাসটা তুমি তোমার বন্ধুকে শেয়ার করবে, যাতে তোমার বন্ধু শিখতে পারে। আর হচ্ছে এটা পাবে হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউবের হচ্ছে আমার পেজের এবং ইউটিউবের চেঞ্জিং সেন্টেন্স প্লেলিস্টে গেলে দেখতে পারবে, এখানে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সুন্দর করে দেওয়া আছে। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার পরবর্তী ক্লাসে থাকবে তোমাদের জন্য হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের এক্সারসাইজ থাকবে, ঠিক আছে? আর রুলস থাকবে না। তো সবাই তোমরা রুলস ভালো করে পড়বে, দেন হচ্ছে আমার এক্সারসাইজ ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।